সুপ্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে প্রতিদিনের আয়োজন 7 দিনে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। গত জুলাই মাসব্যাপী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতন ঘটে। দীর্ঘ 15 বছরের সরকার পতনের পর গত 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এবং এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি নানা দেশের নানা পর্যায়ে নানা সংস্কারের দাবি উঠছে এবং এই সংস্কার কতটা বাস্তবায়ন হবে এবং নির্বাচনী বা কবে, এসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথি হিসাবে আমাদের সাথে আছেন সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ গোলাম ইয়াহিয়া। স্বাগত আপনাকে আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন বিষয়টি নিয়ে আলোচনার পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। শুরুতেই আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, আমরা দেখতে পাচ্ছি যে নানা সংস্কার দাবি উঠছে এবং সেটা বাস্তবায়নেরও নানা পদ্ধতি তারা গ্রহণ করেছেন। আমরা এই রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন একে অপরের পরিপূরক। তো সেক্ষেত্রে আমি জানি যে একটু শুনতে চাইব যে সংস্কার যে তারা শুরু করেছে সেই প্রসঙ্গে এবং কোন বিষয়টি আসলে আগে সংস্কার হওয়া প্রয়োজন, এগুলি নিয়েও একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আলোচনার শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা বিগত জুলাই এবং আগস্টে জনযুদ্ধ বা গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন তাদেরকে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে যারা আহত হয়েছেন এবং এখনও চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে, তাদের আরোগ্য প্রার্থনা করছি। আপনি যে বিষয়টি যে উত্থাপন করেছেন আজকে, যে বিষয়টির অবতারণা করেছেন, এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিগত স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের পতনের পরে এখন কি কি সংস্কার প্রয়োজন। আমরা সকলে জানি যে বিগত 15 বছরে আওয়ামী সরকার যে কর্মকাণ্ড চালিয়েছে তাতে বাংলাদেশ সরকারের বা যে কোনো সরকারের 3টি অঙ্গ থাকে, ইম্পর্টেন্ট অঙ্গ। সেটি হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। প্রত্যেকটি বিভাগকেই বিগত সরকার এমনভাবে দলীয়করণ করেছে, এমনভাবে তারা সাজিয়েছে যে এই দিয়ে আসলে এটি সংস্কার খুবই জরুরি। তা না হলে কোনো মতেই একটি সুষ্ঠু নির্বাচন দেশে সম্ভব নয়। কারণ আমরা সকলে জানি, আপনিও জানেন, যে সরকারের একদম নিজস্ব পছন্দ মতো লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়েছে, প্রশাসনেই বলেন, পুলিশেই বলেন, বা সাংবিধানিক পদেই বলেন, বিচার বিভাগে বলেন, সব জায়গায়। অথবা এই সংস্কার ছাড়া, রাষ্ট্র মেরামত ছাড়া কিন্তু সত্যিকার অর্থে একটি সুষ্ঠু নির্বাচন কোনো মতেই সম্ভব নয়। আমরা দেখেছি যে পরপর 3টি নির্বাচন হয়েছে এই সরকারের অধীনে, ফার্স্ট সাইকেল নির্বাচন। সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। আমরা শুনেছি মাত্র 5% বা দেখেছি নিজেরাও, মাত্র 5% লোক হয়তো তাদের দলীয় নেতাকর্মী ভোট দিতে গেছে। কিন্তু দেখানো হয়েছে 40, 42, 45%। এটি কোনো মতেই সঙ্গত হয়নি, উচিত হয়নি। তারা সাজানো একটি নির্বাচন করেছে পরপর 3 বার। সেই কারণেই জনগণের প্রত্যাশা এবং নতুন প্রজন্ম কিন্তু আপনি জানেন যে তারা কিন্তু, যাদের বয়স এখন ধরেন 20-22 বা 24, তারা কিন্তু এই পর্যন্ত ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি। 18 বছর বয়সে ভোট দেওয়ার শুরু করার কথা থাকলেও সংবিধান অনুযায়ী তারা কিন্তু সেই সুযোগটা পায়নি। তারা কিন্তু মুখিয়ে আছে যে কবে নির্বাচন হবে সুষ্ঠু এবং তারা ভোট দেবে। নির্বাচন তো একটি আসলে উৎসবের মতো, সবাই মিলে গিয়ে তারা তাদের নিজস্ব মতামতকে সেটা নির্বাচনের মধ্যে দিয়ে তুলে ধরবে, এটাই তো সবার চাওয়া থাকে আমাদের দেশের নাগরিকদের সেই বিষয়টা। এবং আমরা দেখছি যে, আমরা নির্বাচন প্রসঙ্গে একটু পরে আসতে চাই, আমরা একটু পদক্ষেপগুলো, যে সংস্কারের পদক্ষেপগুলো, সেগুলো যেটা আগে প্রয়োজন, কোনটা আগে প্রয়োজন, সেই বিষয়গুলো যদি এক্স্যাক্টলি সংস্কারের জন্য যে জিনিসটি প্রয়োজন সেটি হলো, প্রথমে হচ্ছে আপনার প্রশাসনিক সংস্কার। নির্বাচনে যারা প্লেয়ার, আপনি যারা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে গেলে প্রথমেই দরকার নির্বাচন কমিশনকে সাজানো, পূর্বতন নির্বাচন কমিশনকে ভেঙে দিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী যোগ্য লোকদেরকে দিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা। সেই সাথে প্রশাসনে, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনে, বিচার বিভাগে যে দলীয় লোকজন বসে আছে তাদেরকে সরিয়ে দল নিরপেক্ষ
এবং যোগ্য দক্ষ লোককে সেখানে পদায়ন করা, এই বিষয়গুলি কিন্তু খুবই জরুরি। এবং বর্তমান সরকার এ লক্ষ্যে অলরেডি কাজ শুরু করেছে। আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনে, সিভিল প্রশাসনে এবং বিচার বিভাগে তারা পরিবর্তন আনার চেষ্টা করছে এবং যথেষ্ট পরিবর্তন অলরেডি হয়েছে। এবং যারা সত্যিকার অর্থে তারা দুষ্কৃতিকারী যারা ছিল তাদেরকেও আইনের আওতায় আনা দরকার সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই লক্ষ্যেও সরকার কাজ করছে। আমরা দেখছি যে যারা বিগত সরকারের সময়ে যারা লুটপাট করেছে, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল, তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে আইনের আওতায় আনা হচ্ছে। যদিও এটি খুব যে গতিতে যাবার কথা সেই গতিতে যাচ্ছে না বলে অনেকে মনে করেন। সেই গতিটি আরও বাড়ানো দরকার। সেই সাথে আমরা দেখলাম যে ইতিমধ্যে আমরা জেনেছি পুলিশের পোশাক পরিবর্তন বা এ ধরনের কিছু পরিবর্তনের সিদ্ধান্তের কথা এসেছে। সে প্রসঙ্গে আপনি কি মনে করেন যে এটা কতটা জরুরি? এটি পুলিশ বিভাগের যারা এখন কর্মরত আছেন তাদের তরফ থেকেই দাবিটি এসেছে যে পুলিশকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে, রাজনৈতিকভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, পুলিশ যেভাবে নির্বিচারে গুলি করেছে, যেভাবে মানুষকে হত্যা করেছে, আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে, এইভাবে পুলিশ কিন্তু কলঙ্কিত হয়ে গেছে। তারা মনে করে যে এই পোশাক পরে তারা আর চাকরি করা তাদের পক্ষে সম্ভব নয়। এই পোশাকটাও কলঙ্কিত হয়ে গেছে। এই জন্য তারা পোশাকের পরিবর্তন আনতে চায়। এটি করা যেতে পারে, কিন্তু এটি যে সহসাই করা যাবে মনে হয় না, কারণ এটি বিশাল একটি বাহিনী। এদের পোশাক পরিবর্তনের জন্য কিছুটা সময়েরও প্রয়োজন আছে। তবে এটি করা আমার মনে হয় যে করা যৌক্তিক হবে, কারণ ওই পোশাক আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা যাচ্ছে যে তাদের যে কর্মকাণ্ডগুলো বিগত সময়ে গণঅভ্যুত্থানকালীন সময়ে সেটা আরো বেশি করে জনগণের কাছে যখন প্রকাশ পাচ্ছে, তাতে করে তাদের প্রতি যে আস্থার জায়গাটা সেটা অনেকটাই আমরা বলবো ভেঙে গেছে বলা যায়। সেই প্রসঙ্গ থেকে বলি, আস্থাটা একেবারেই ভেঙে গেছে। আমরা রাস্তাঘাটে দেখছি যে পুলিশের যে মোরাল যেটা ছিল, এখন যারা কাজ করছে তারা সেই মোরাল নেই। কারণ তারা যে অপকর্ম করেছে সকলেই না, তাদের নেতৃত্বে যারা ছিল দলবাজ কিছু কর্মকর্তা, তারাই কিন্তু এই কাজগুলো করেছে এবং এমনভাবে কাজ করেছে যে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছিল বাংলাদেশ। মনে হয়তো মানুষের কাছে যে পুলিশই বোধহয় সমস্ত ক্ষমতার মালিক এবং তারাই দেশ পরিচালনা করেন, তারা যা চায় সেটি হয় এবং সেটি হচ্ছিল অ্যাকচুয়ালি। আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই যে একজন ডিআইজি লেভেলে একজন কর্মকর্তা তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতেন। এটি তো কোনো প্রটোকলের মধ্যে পড়ে না এবং প্রশ্নই ওঠে না। এই ধরনের সুযোগ দেওয়া হয়েছে, তারা কথা বলেছে এবং নির্দেশনা নিয়েছে এবং সেভাবে জনগণের উপরে তারা নির্বিচারে অত্যাচার এবং গুলি চালিয়েছে, মামলা করেছে। হাজার হাজার লোককে বিনা কারণে, রাজনৈতিক কারণে মামলা দিয়ে জেলে পড়েছে। সেই জন্য মনে হচ্ছে যে তাদের মধ্যে যে, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে গণ আন্দোলনে পুলিশের উপর আক্রমণ হয়েছে, বিভিন্ন থানা আক্রান্ত হয়েছে, থানাতে আগুনও দেওয়া হয়েছে, সব কিছু, থানার অস্ত্র লুট হয়েছে। সব কিছু মিলিয়ে স্বাভাবিকভাবেই পুলিশের সেই যে মনোবল সেটি আর এখন নেই। সেটিকে আমার মনে হয় যে মনোবল কীভাবে আনা যায় সেইভাবে একটা পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। গভর্নমেন্ট সেদিকে চিন্তা করছে হয়তো, এবং চিন্তা করা উচিত বলে আমি মনে করি। জি, আজ সচিবালয়ে সচিবদের নিয়ে প্রথম আর কি অন্তর্বর্তী সরকার একটি সভা করেছেন। আমরা সেখানে তার যে কর্মসূচি তিনি নির্দেশনা দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শুধু কর্মসূচি দেননি, সেটাকে বাস্তবায়ন করারও একটি নির্দেশনা দিয়েছেন সচিবদেরকে নিয়ে। সেই প্রসঙ্গে আপনার কাছ থেকে শুনতে চাই। সচিবালয়েও যেটা আমি খেয়াল করেছি যে সচিবালয়ের যারা সচিব বর্তমানে কর্মরত আছেন তাদের 100% বা 99%ই কিন্তু বিগত সরকারের সময়ে তারা প্রমোশন পেয়েছে, তারা পদায়িত হয়েছে। সঙ্গত কারণে ওই সরকারের প্রতি তাদের কিন্তু আনুগত্য রয়েছে প্রচুর, এবং অনেক ক্ষেত্রে অনেকেই দলকানাও আছেন, ওখানে দলবাজ রয়েছেন। আমি নিজে 32 বছরের সিভিল সার্ভিসে ছিলাম। বিগত 15 বছরে আমি নিজেও বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। কোনো পদায়ন সচিবালয়ে কোনো পদায়ন 15 বছর আমার হয়নি। বিভিন্ন সময় আমার পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। শুধু আমি না, এভাবে হাজার হাজার কর্মকর্তাকে বঞ্চনার শিকার হতে হয়েছে, এবং তারা শুধুমাত্র চুজ অ্যান্ড পিক করে তাদের দলীয় লোকজনকেই মূলত
অনেক ক্ষেত্রে তারা পদায়ন করেছে, পদোন্নতি দিয়েছে এবং তারা সচিব হয়েছে এবং এটি প্রায় সকলকেই পরিবর্তন করা প্রয়োজন বলে আমি মনে করি এবং সরকার সেদিকে এগুচ্ছে। প্রায়োরিটি তারা ফিক্সড করেছে, যেগুলি ইম্পর্টেন্ট মন্ত্রণালয় ছিল, যেমন জনপ্রশাসন, যেমন স্বরাষ্ট্র, স্বাস্থ্য, শিক্ষা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অলরেডি সচিবকে পরিবর্তন করা হয়েছে এবং এটি চলমান প্রক্রিয়া চলছে। ও আমার বিশ্বাস যে পর্যায়ক্রমে সকলকেই, সব সচিবকেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পদায়িত করে, কম গুরুত্বপূর্ণ জায়গায় পদায়িত করে অথবা ওএসডি করে এবং কোনো কোনো ক্ষেত্রে কাউকে কম্পালসারি রিটায়ারমেন্টে পাঠিয়ে সরকার সেইভাবে ব্যবস্থা নেবে বলে আমি মনে করি এবং সেটি উচিত। সেটি জনগণেরও দাবি। সংস্কার বিষয়ে তিনি প্রধান উপদেষ্টা একটি নির্দেশনা দিয়েছেন সচিবদেরকে, তারা তাদের প্রত্যেকটা যে সংস্কারের যে ধাপগুলো রয়েছে সেসব জায়গায় সংস্কার কর্মসূচি গ্রহণ করবে এবং সেটাকে বাস্তবায়ন করবে, এরকম একটি নির্দেশনা দিয়েছে আমরা আজকে পেয়েছি। এটা তিনি আজকেই সেই সভাটা করেছেন সচিবদের সঙ্গে। না, এখন আমি এক্স্যাক্টলি ওটা দেখি নাই। তো নির্দেশনা এমন হতে পারে যার যার মিনিস্ট্রিতে কী কী সংস্কার প্রয়োজন সেটি চিহ্নিত করে একটা অ্যাকশন প্ল্যান করে সেভাবেই হয়তো বাস্তবায়নের জন্য নির্দেশনা এসেছে এবং সেটি খুবই যৌক্তিক, সেটি করা উচিত এবং সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সচিব তো নেতৃত্ব দিয়ে থাকেন, সেখানে পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমরা যদি একটু আপনার অভিজ্ঞতা বা আপনার মতামত জানতে চাই, আমাদের সেই জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু করে পরবর্তীতে সরকার পতন, এই সময়কালীন মানে আপনার জায়গা থেকে আপনি বলবেন যে কেমন ছিল আপনার অভিজ্ঞতা এবং কি বলতে চান এই ছাত্র জনতার অর্জনটাকে কিভাবে দেখছেন? ছাত্র জনতার অর্জন এটি তো একটি বিশ্ব নন্দিত একটি বিষয়, কারণ পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যে ছাত্ররা বুক পেতে দিয়েছে, বন্দুকের সামনে বুক পেতে দিয়েছে। আমরা দেখলাম আবু সাইদ, মুগ্ধ এবং অনেকেই তারা যেভাবে আত্মাহুতি দিয়েছে তাদের বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে, কোটা ব্যবস্থাকে বাতিল করবার জন্য এবং শেষ পর্যন্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য যেভাবে তারা আন্দোলন করেছে, এটি কিন্তু বিশ্বে নজিরবিহীন। এত লোকের, এত ছাত্র জনতার রক্তের বিনিময়ে সরকারের পতন, এটি কোথাও আছে কিনা আমার জানা নেই। এটি বাংলাদেশে ঘটেছে এবং এটি কেউ কল্পনাও করে নাই একদিন আগেও যেরকম হতে পারে। এবং আমার মনে হয় যে শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটি হয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত হয়েছে, না হলে আরও রক্তপাত হতো বলে আমার মনে হয়। আমি নিজের থেকে যা দেখেছি যে এটি কখনোই কাম্য ছিল না। আমাদেরও ছেলে মেয়ে আছে, তারাও কিন্তু রাস্তায় গেছে, তাদেরকে আটকানো যায় নাই। ছেলে মেয়েরা একদম দল মত নির্বিশেষে সবাই রাস্তায় ছিল এবং আপনি দেখেছেন, আপনিও খেয়াল করেছেন হয়তো, যেদিন 5 তারিখে পতন হলো ঢাকা শহরে মানে তিল ধরনের ঠাঁই ছিল না কোথাও। 1 কোটি লোক মনে হয় রাস্তায় ছিল, আমি নিজেও ছিলাম, আমার ফ্যামিলি মেম্বার সহ, এবং সবাই ছিল আমার মনে হয়, কেউ বাসায় ছিল না। একদম বাচ্চা নিয়ে, একদম মহিলা, শিশু, ছেলে মেয়েরা তো ছিলই, সমস্ত লোক উল্লাস করেছে এবং এরকম একটি পরিস্থিতির কখনোই আমরা দেখি নাই। এবং আমরা খেয়াল করলাম যে এই ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে যারা তৎকালীন সরকারে যারা জড়িত ছিলেন, ইভেন পার্লামেন্ট মেম্বার্স, 300 জন পার্লামেন্ট মেম্বার্স, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, সকলেই পালিয়েছে। পুলিশের ভয়েতে না, আর্মিদের ভয়েতে না, জনতার ভয়ে কিন্তু তারা পালিয়েছে। এই দৃশ্য পৃথিবীর কথা হয়েছে কিনা আমার জানা নেই। বিশাল এক জনস্রোত আমরা দেখতে পেয়েছি। এক্স্যাক্টলি, এই জাতি কিন্তু একটি বিশাল একটি বিষয়, একটি ইতিহাস তারা সৃষ্টি করলো। এই ইতিহাসের অংশীদার আমরাও হয়ে গেলাম। জি, আমরা দেখলাম যে আওয়ামী লীগ একটি জনপ্রিয় দল ছিল এবং তাদের যে ঐতিহ্যবাহী একটা এই দলটা এইভাবে পলায়ন পর হয়ে চলে যাওয়ার এই বিষয়টিকে আসলে আপনাকে কিভাবে নাড়া দেয়? আসলে আওয়ামী লীগ তো অবশ্যই একটি ঐতিহ্যবাহী দল ছিল, তাদের গণভিত্তিও ছিল এবং তারা রোড লেভেলে তাদের সংগঠনও আছে। কিন্তু যেভাবে তারা সরকার পরিচালনা করেছে বিগত 15 বছর, সেখানে তাদের দলীয় লোক ছাড়া কারো কোনো মানবাধিকার ছিল না, কারো কোনো রাইট ছিল না, কেউ চাকরি পেত না, কেউ পদোন্নতি পেত না, কেউ ব্যবসা করতে সুবিধা করতে পারতো না
ফ্রিডম অফ এক্সপ্রেশন বলতে কিছু ছিল না, মানুষ কথা বলতে পারতো না, ভয়ের একটা সংস্কৃতি চালু হয়েছিল। এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আওয়ামী লীগের সাথে সরাসরি যারা জড়িত তাদেরকে বাদ দিলে পরে দেশের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে প্রত্যেকটি পরিবার এফেক্টেড ছিল, এবং সেটিরই কিন্তু আমরা দেখলাম যে শেষ পর্যন্ত জনস্রোত যেটি হয়েছে সে কারণেই কিন্তু হয়েছে, এবং সরকার পালাতে বাধ্য হয়েছে। এবং আমি দুঃখের সাথে বলতে চাই, এটি অবশ্যই আনন্দের বিষয় নয় যে সরকার প্রধানকে পালাতে হয়েছে। জি, আমাদের এই যে আমরা ছাত্র জনতার বা সমগ্র রাষ্ট্রের মানুষের ক্ষোভের প্রকাশ দেখলাম, সেটারই সংস্কার চাচ্ছি এবং সঠিক নির্বাচন চাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে। আমরা এইসব বিষয় নিয়ে আরও শুনবো, আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ 7 দিনের আজকের আলোচনায়। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার, তিনি নির্বাহী পরিচালক বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে জানতে চাইব যে এই যে আমাদের ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতন এবং অন্তর্বর্তী সরকারীন সরকার গঠন এবং সংস্কার চলছে, সেসব বিষয় নিয়ে আপনার মতামত শুরুতে জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমার সহ যিনি অতিথি আছেন ওনাকে, এবং যারা নেক্সাসের দর্শক আছেন সবাইকে, এবং আমাকে আমন্ত্রণ করার জন্য নেক্সাস কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আপনার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মুহূর্তে সমসাময়িক আমাদের যে অবস্থান, আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি, সেই অবস্থান থেকে আমি বলবো যে আসলে বৈষম্য বিরোধী যে আন্দোলন, ছাত্র আন্দোলন, এবং এটা বলবো ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে আমরা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে বা পালিয়ে গিয়েছে হেলিকপ্টার যুগে, এবং উনি ভারতে আশ্রয় নিয়েছে। আমরা যেভাবেই বলি না কেন, তো আমরা এই মুহূর্তে দেশের যে অবস্থা, এই সংকটময় অবস্থায় আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা যে নামেই আমরা বলি না কেন, কারণ তত্ত্বাবধায়ক আমি বলতে চাচ্ছি না, কারণ কি তত্ত্বাবধায়কের যে আইন আসলে আমরা সাংবিধানিকভাবে সরকার আসেনি। কারণ কি, যে সংবিধান আসলে এখন বড় কথা না, কথা হচ্ছে যে 2011 সালেই সংবিধানে যে পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক যে পতাটা ছিল, এটা স্বার্থের কারণে সেই ফ্যাসিস্ট সরকার সেটাকে বাতিল করেছিল। তো যার ফলে এখন যে মুক্তিকামী যে ছাত্র, যাদের আন্দোলনের মাধ্যমে যে সরকার এ দেশে আসছে, দেশের সংকটময় মুহূর্তে, সেই সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার নামিয়ে আমরা তাকে অভিহিত করছি। তো এই সরকার প্রথম এবং প্রধান যে কাজ, আমি এই মুহূর্তে মনে করছি, আমি না, দেশের আপামর সবাই এটা মনে করে যে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এটা সুষ্ঠু নির্বাচন এর মাধ্যমে দেশকে গণতান্ত্রিক যে আপনার প্রক্রিয়া আছে, গণতান্ত্রিকের যে অবস্থানের মধ্যে দেশকে আপনার পুনর্বাসিত করা। কারণ আমাদের গণতন্ত্র অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে আসলে ছিল। তো এই সরকারের সেই নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য এই সরকারকে অতি দ্রুত একটা রূপরেখা, আসলে এই সরকার কিভাবে, কোন উপায়ে, কতদিনের মধ্যে উনি এই অবস্থার উত্তরণ করতে পারবে, আমার মনে হয় যে রূপরেখাকে টাইম লাইন দেওয়া দিলে হয়তো আমি মনে করি যে এটা সরকারের জন্য এবং আমাদের জন্য অত্যন্ত ভালো হয়। তো আমরা এই সরকারকে চাচ্ছি যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে, ধারার মধ্যে যেন প্রত্যাবৃত হয়, আমরা যেন সেই মুখী হতে পারি, সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শুরু করছি। জি জি, আমরা দেখছি যে কিছু সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনার কি প্রত্যাশার জায়গা রয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে, যে কেমন হওয়া উচিত একজন হিউম্যান রাইটস? প্রত্যাশা অনেক। আসলে আমি একজন মানবাধিকার কর্মী। জি, তো আমরা শুরু করছি মানবাধিকার কর্মী হিসাবে। আমরা আসলে যদিও মানবাধিকার কর্মী, আমি 15 বছর বা 16.5 বছর বলবো, আমি মানবাধিকার কর্মী হিসাবে আমি নিজে অনেক লজ্জিত। আমি নিজের কাছেই আমি মনে করব যে এই দেশটা আসলে আমাদের কোনো কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, লেখার স্বাধীনতা ছিল না। ফেসবুকে স্ট্যাটাস দিলেও রাত্রিবেলা কটকট করে এসে কি যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে,
ইভেন আমাদের এমনও হতো যে আমাদের আজকে আপনি কথা বলতে পারছেন, আমরা কথা বলতে পারছি, আমরা আসলে খুব কি বল এডিট করে কথা বলতে হতো। এই মিডিয়া দেখেন, আমি বলবো যে সংস্কার যে কথাটা বললেন না, সংস্কার সবার আগে সংস্কার দরকার। এখানে সংস্কার দরকার, সব তো আসলে এই সরকারের পক্ষে সম্ভব না। উনি নির্বাচিত সরকার না, কিন্তু উনি জাগরণী একটা সরকার, যেখানে আমি বলবো যে একটা কি বলে মুক্ত বিহঙ্গ আমরা যে অবস্থায় আজকে আমরা যেভাবে জাতির দুর্দিনে তিনি আর কি রক্ষা করেছেন না উক্তি করছি আমি করছি যে আমরা এই যে মানে স্বাধীন একটা সরকার, এই সরকারকে আপনি কোনোভাবেই আখ্যায়িত করতে পারবেন না যে এটা কী সরকার। এই সরকার প্রচুর ক্ষমতা আছে এই সরকারের। এই সরকার একটা সংকটময় মুহূর্তে দেশের স্বার্থে এই সরকার এই উনি ক্ষমতায়ন হয়েছেন, বা আমরা রাজনৈতিক যে দল আছে দেশের স্বার্থে, এবং আমরা এই ক্ষমতায় বসিয়েছি। সংস্কার দরকার সব পর্যায়ে, প্রত্যেকটা সেক্টর কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে। আপনি দেখবেন যে আইন বিভাগের আপনার সংস্কার দরকার, আপনি বিচার বিভাগের সংস্কার দরকার, আপনার প্রশাসনের সংস্কার দরকার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার দরকার, নির্বাচন কমিশনের সংস্কার দরকার। আমরা আরও বলতে পারি দুর্নীতি দমন কমিশন, যেগুলি স্বায়ত্তশাসিত, এবং আপনার প্রেসিডেন্সিয়াল বা আমাদের যত অর্গান আছে প্রত্যেকটা অর্গান কিন্তু সরকার নষ্ট করে দিয়ে গিয়েছে, অকার্যকর করে দিয়ে গিয়েছে। এখন আপনি রাতারাতি কিন্তু এগুলি সংস্কার করা সম্ভব না। তবে হ্যাঁ, তো এই সরকার মানে অনির্বাচিত সরকার হইলে হয় কি, দীর্ঘদিন যদি অবস্থান করে তাহলে হয় কি যে দেশের মানুষের আস্থার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়। কারণও আছে এখানে। আপনি নঈমুদ্দিন ফখরুদ্দিনের সময় আসলে দেখবেন যে যত বেশি সময় যায় ততই বেশি পোকায় বাসা বাঁধে। তখন হয় কি মানে ওখানে কিন্তু আবর্জনা চলে আসে। তবে এই সরকার কিন্তু অন্য সরকারের মতো না। আপনি বলছিলেন যে এত এত জায়গায় মানে প্রত্যেকটা সেক্টরে যে আমাদের যে সংস্কারের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা তো জানি যে অন্তর্বর্তী সরকার অনেক দিনের হয় না। সেক্ষেত্রে আমি শুনবো গোলাম ইয়াহিয়া আপনার কাছে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আসলে কেমন হওয়া উচিত বর্তমান এই প্রেক্ষাপটের মধ্যে দিয়ে। জামালউদ্দিন সাহেব যে কথাটি বললেন যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এটি নয়। তত্ত্বাবধায়ক সরকার প্রভিশন 11 সালে পঞ্চদশ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা উঠিয়ে দেওয়া হলো, যেটি ছিল জাতির জন্য খুবই দুর্ভাগ্যের। কারণ এমন একটি সুন্দর একটি প্রভিশন ছিল তত্ত্বাবধায়ক সরকার, যে কারণে কিন্তু আমরা পরপর 4টি নির্বাচন আমাদের দেশে অনুষ্ঠিত হয়েছে, যে নির্বাচনগুলো অত্যন্ত সুষ্ঠু ছিল এবং খুব বেশি কথাবার্তা এগুলো নিয়ে শোনা যায় নাই। কিন্তু সেটিকে তাদের স্বার্থেই ধ্বংস করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে, এবং তারা পার্মানেন্ট ক্ষমতা থাকতে চেয়েছিল। এবং তাদের জীবনে এটা আমি মনে করি সবচেয়ে বড় ভুল। কারণ কোনো সরকার কোনোদিন পার্মানেন্ট থাকতে পারে না, সেটি প্রমাণ হলো। যদি 2014 সালে বা 18 সালেও যদি একটি সুষ্ঠু নির্বাচন হতো, আমার ধারণা আজকে আওয়ামী লীগ তারাও দেশে থাকতে পারত। যিনি পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী, তিনিও থাকতে পারতেন, তার দলও ঠিকই থাকতো, হয়তো অন্যরা ক্ষমতা থাকতো, পরবর্তীতে হয়তো তারা আবার আসতো। সেইভাবে একটি সাংবিধানিক ধারাবাহিকতা এবং ডেমোক্রেটিক ধারাবাহিকতা কিন্তু থাকতো। কিন্তু তারা এটি বাতিল করে দিয়ে যে পার্মানেন্ট থাকবার যে বাসনা তাদের মনের মধ্যে ছিল, সেটি কিন্তু তাদেরকে শেষ করে দিয়েছে আমি মনে করি। তো তত্ত্বাবধায়ক সরকারের যে জামালউদ্দিন সাহেব অ্যাডভোকেট, উনি আরও ভালো জানবেন, সেটি প্রভিশন যেটি ছিল, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল শুধুমাত্র রুটিন ওয়ার্ক করা। পলিসি ম্যাটারে তাদের খুব বেশি হাত দেওয়ার সুযোগ ছিল না, কারণ ওখানে আইনে বলা ছিল, সংবিধানে, যে 90 ডেজের মধ্যে ইলেকশন করতে হবে, এবং 90 ডেজের মধ্যে তারা শুধুমাত্র রুটিন দায়িত্ব পালন করবে। কোনো বড় কোনো বিষয়ে, মেজর কোনো পলিসি ম্যাটারে তারা কোনো হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সেরকম না, তারা কিন্তু সব কিছুই করতে পারবে, এবং তারা করছেও। তাই আমরা দেখছি যে তারা অনেক বড় বড় কাজ করছে। আপনি একটু আগে বললেন যে সচিবদের উদ্দেশ্যে উনি কী সংস্কারের কথা বললেন। উনি বললেন, আমরা দেখছি যে বিশেষ করে জনপ্রশাসনে প্রচুর কর্মকর্তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে, তারা দীর্ঘদিনে বঞ্চিত ছিল, এবং যারা অযৌক্তিকভাবে চুক্তিভিত্তিক নিয়োগ বা বিভিন্ন জায়গায় বসেছিল সেগুলি বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা দেখলাম যে পুলিশের অনেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে, যারা সত্যিকার অর্থে তারা পুলিশের মতো কাজ করে নাই। তারা দলবাজ ছিল, প্রকাশ্যে দলবাজ ছিল। তারা স্লোগান দিয়েছে, একটি দলের পক্ষে কথা বলেছে, এবং অন্যান্য দলের প্রতি যে নির্যাতন তারা করেছে। আমি মাঝে মাঝে গ্রামে যেতাম, আমি দেখতাম যে গ্রামের যারা আওয়ামী লীগ করে না, বিরোধী দল করে, তাদেরকে পর্যন্ত প্রত্যেকটি মানুষকে মামলা জড়িত করেছে, এবং তারা ঘুমাতে পারতো না, কান্নাকাটি করতো গেলে পরে।
বাড়িতে ঘুমাতে পারতো না তারা। এবং অনেকে দেখেছে তারা বাড়িঘর ছেড়ে ঢাকায় এসে বিভিন্ন ধরনের ছোটোখাটো ব্যবসা জড়িত হয়েছে। কেউ মুরগি বিক্রি করেছে, কেউ মাছ বিক্রি করেছে, তরকারি বিক্রি করেছে। এইভাবে তারা একটা দুঃসহ জীবনযাপন করেছে, এরকম একটি পরিস্থিতি ছিল। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু মেয়াদ কিন্তু, যেহেতু এটি সংবিধানে ওভাবে উল্লেখ নেই, ইন্টারিম গভর্নমেন্টটি প্রয়োজনের খাতিরে এটি করা হয়েছে, পরিস্থিতির কারণে মেয়াদ উল্লেখ নেই, সেই জন্য তাদের টার্মস অফ রেফারেন্সও উল্লেখ নেই। তারা এই জন্য সব কিছুই করতে পারছে এবং তারা বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আমি ইতিমধ্যে বলেছি, তারা অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, প্রশাসনিক সংস্কারও করছে এবং সব কাজই তারা করছে। তবে যেটি প্রয়োজন, সবচেয়ে বড় দল বিএনপি সহ ওনারা বলছে যে তাদের একটি রোড ম্যাপ প্রয়োজন। এবং সত্যিকার তো আমি তাই বিশ্বাস করি, যে কোনো কাজেই, আমি 32 বছর সিভিল সার্ভিসে ছিলাম, আমাদেরকে যে কোনো প্রজেক্টে কাজ করতে গেলেই আমাদের প্রথমেই বলা হতো যে একটা অ্যাকশন প্ল্যান, টাইম বাউন্ড একটা অ্যাকশন প্ল্যান লাগবে। আপনি কি কি কাজ করতে চান, সেই কাজটা, কোন কাজটা কতদিনের মধ্যে সম্পন্ন হবে, সেরকমভাবে একটি অ্যাকশন প্ল্যান, টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান করে সেই কাজটি করা দরকার। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ করে দিতে পারবে, সব সংস্কার করতে পারবে, এটা তো সম্ভব না। মেজর সংস্কারগুলো তারা অলরেডি হাত দিয়েছে। আমি অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ সম্পর্কে আমি জামালউদ্দিন খন্দকার আপনার কাছ থেকে শুনবো, বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি আরও নানা প্রসঙ্গ নিয়ে, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আমরা যে প্রসঙ্গে ছিলাম, রাষ্ট্র সংস্কার, নির্বাচন, এবং আমরা শুনছিলাম যে আমরা রোডম্যাপের কথা বিষয়ে বিরতির আগে বলছিলাম। জামালউদ্দিন খন্দকার, আপনার কাছ থেকে শুনবো রোডম্যাপ সম্পর্কে। এবং আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, নানান অনেক তাদের দফা আছে, তারা উল্লেখ করেছেন রাষ্ট্র সংস্কারের বিষয়ে। এতটা ভার কি আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষে বহন করা সম্ভব কিনা, সে জায়গাটা একটু বলবেন। এই সরকারের বয়স মাত্র 1 মাস। আমরা যদি ধরি যে 1 মাসও হয়নি, 1 মাস এখনো হয়নি, একদিন কম আছে, গত 8 আগস্ট তারা। জি। তো আসলে তো না, আমি বিষয়টা হচ্ছে কি, সরকারের বয়স আরো কম। আমি আন্দোলনটা থেকে ধরে এই টোটাল বিষয়টাই, হ্যাঁ। তো আসলে এই সরকারের বয়স 1 মাসের চেয়ে বোধহয় কিছু কম। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে প্রত্যাশার জায়গা তো অনেক, আমাদের প্রত্যাশার জায়গা অনেক। এই সরকার যে এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু অনেক বৃহৎ কাজ করেছে। আমরা আন্তর্জাতিক যে গুম দিবসে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছে, এটা আমরা আসলে কল্পনা করতে পারিনি। তো সেটা কিন্তু হয়েছে। আপনি দেখবেন যে প্রত্যেকটা লেভেলেই কাজ চলছে। আপনি দেখেন সুপ্রিম কোর্ট, আমি যেহেতু আইনজীবী, সুপ্রিম কোর্টের যে অবস্থা, বিচার বিভাগ, যে বিচার বিভাগের মাধ্যমে আমি বলবো যে জুডিশিয়াল অনেক কিলিং হয়েছে এই দেশে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা প্রত্যেকটা সেক্টর যদি ধ্বংস হয়ে যায়, মানুষ প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে যায়, যদি বিচার বিভাগ যদি সঠিক থাকে, বিচার বিভাগ যদি ন্যায্যতা থাকে, বিচার বিভাগ যদি সঠিক বিচারটা করতে পারে, সব কিছু সার্ভাইভ করা সম্ভব। কিন্তু ওই জায়গাটা আমাদের দুর্ভাগ্য কেন? আমাদের এই 15-16 বছরে আমি বলবো যে দেশটা এমন একটা পর্যায়ে গেছে যে সর্বোচ্চ ব্যক্তি ছিল দেশের শেখ হাসিনা, সর্বোচ্চ ব্যক্তি, সর্বোচ্চ মেকার, পলিসি মেকার সেই শেখ হাসিনা। আপনি দেখবেন যে সে একজন ইউনিয়ন লেভেলে যদি কেউ মারা যায়, সেই ইউনিয়নের ব্যক্তিটাও সে মিছিল করছে যে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এবার নাস্তার জায়গাটা কেন আসলো? সব কিছু মানে উনি একদম লেভেল পর্যন্ত, গ্রাম পর্যন্ত মানুষ জানতো যে শেখ হাসিনা ছাড়া কিছু হবে না, ওয়ান ম্যান শো। এই শেখ হাসিনা এই বিচার বিভাগকে ধ্বংস করে দিয়ে গেছে। অকার্যক একটা দেশকে অকার্যক করার যত রকম দলীয় যে পন্থা আছে, সমস্ত পন্থা গণতান্ত্রিক পন্থায় কোনো দলই, মানে আপনি দেখবেন যে কোনো জায়গায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সম্বন্ধে যদি আমি বলতে চাই, আমি বলতে পারবো এরা আসলে যদিও বৈধ আইনশৃঙ্খলা বাহিনী, এটা বৈধ বাহিনী, বৈধ পোশাক পরে তারা বৈধ অস্ত্র দিয়ে অবৈধ কাজ করেছে, আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে। আমরা কি দেখলাম? আমরা থেকে নিরস্ত্র, যে আমরা সাইদের কথা বলতে গেলে আমি অনেক সময় অস্ত্র সজল হয়ে যে একটা নিরীহ ছেলে, ছাত্র মানুষ, একটা মেধাবী একজন ছাত্র। একবার আমি সবসময় এটাই মনে করি, সবাই তাই মনে করে যে মেধা মননে যদি সুন্দর না হয়, মানুষ সুন্দর সমাজ প্রত্যাশা করতে পারে না। যে মুগ্ধ একটা ফ্রিল্যান্সার ছিল, হয়তো এই দেশে একটা কর্ণধার হতো, সেই মুগ্ধ পানি করছে, নিরস্ত্র, সে কতগুলি পানি নিয়ে যে পানি লাগবে, তাই গুলি করে হত্যা করা হলো।
সম্ভব না। আমাদের চিফ জাস্টিস উনি একটা দলের ছাত্রলীগের কাছ থেকে, যুবদের কাছে ফুলের তোড়া নিচ্ছেন। এই ভাতের হোটেলের যে হারুন, এই যে তার যে দুর্দান্ত প্রতাপ, এবং সে দেশটাকে এমন অবস্থা করে রেখেছিল, আইনের শাসনকে এভাবে, এই আইন শৃঙ্খলা বাহিনী তারা দেশের এই চরম ক্রান্তিকালেও তিনি একটি প্রহসন করেছেন। প্রহসন কি করেছেন সেটা তো দেশবাসী সব জানে, এবং তাদের ন্যাক্কারজনক কাজগুলি তো পর একটা সময়ে তারা ব্যক্তিগত কথা নাই বা বললাম, এবং সে যে ঘুমের যে আয়নাঘর, আপনি দেখেন আরমান, ব্যারিস্টার আরমান আমারই পেশার মানুষ, তার স্ত্রী জানেও না তার স্বামী সে সদ্যপানা বিধবা, তার সন্তান 2 বছরের ছিল, বাবার মুখটাই ভুলে গেছে। আরমান কখনোই জানতো না যে সে কখনোই সে ফিরে আসতে পারবে। সে হয়তো এটা চিন্তা করতো, সে একদিন বলতেছিল একটা ইন্টারভিউতে, আমি এটা হয়তো সব প্রার্থনা করতাম যে আমার লাশটা যেন আমার স্বজনরা পায়, তাও পাবি কি না সে জানতো না। সেই আমি যে বিচার বিভাগের কথা বলি, সংস্কার কেন দরকার, সেই বিচার বিভাগের যে চিফ জাস্টিস, সেই হারুনের কাছ থেকে উনি তলোয়ার উপহার নিয়েছে, আপনি দেখছেন। এবং আমাদের আরও দুর্ভাগ্য, আমাদের যে বিচারপতি, বাংলাদেশের ইতিহাসে এরকম নাই যে একটা চিফ জাস্টিসকে দেশ থেকে পালিয়ে যেতে হয়। বিচারপতি সিনহার কথা আপনারা জানেন। তো এই যে এগুলি সংস্কার যদি না হয়, নির্বাচন কমিশনকে যদি আপনি পুনর্গঠন না করেন, নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে, আপনার আইনশৃঙ্খলা বাহিনী আছে নির্বাচনের সাথে জড়িত, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে যে অর্গানগুলি নির্বাচনের সাথে জড়িত, সেগুলিকে তো আপনার সংস্কার করতেই হবে। তো সেই সংস্কার না করে আপনি সব হয়তো পারবেন না। অনেক প্রত্যাশা আমাদের। ডক্টর ইউনূস তো একজন সর্বজন বিদিত, একজন বরেণ্য এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এটা নিঃসন্দেহে, এটা আপনি স্বীকার করেন, আমরাও স্বীকার করি। তো রোডম্যাপ সম্পর্কে আমি একটু জিজ্ঞেস করছিলাম আপনাকে। আমি আসছি, ওখানে যাব। রোডম্যাপের বিষয়টা হচ্ছে যে একটা রূপরেখা, আপনি যে কোনো কাজ করেন না কেন, একটা, এই যে আমাদের জনাব এশিয়া সাহেব বলছিলেন যে একটা কার্যতালিকা, একটা টাইম লাইন, প্রত্যেকটা একটা ভিশন থাকে। শেখ হাসিনা কিন্তু বলতেন যে আমি 41 সনে আমার এই ভিশন 41, এগুলো বলতেন। তো প্রত্যেকটা কাজের একটা ভিশন থাকে। আপনি যখন কোনো টাইম লাইন দিবেন না, আপনি যখন মানে স্পষ্ট করে কিছু বলবেন না, আপনি কি কাজ করতে চান, কি কাজ করবেন, আপনার কাজের গঠন কি হবে, পরিধি কি হবে, কোন কাজগুলি আপনি সংস্কার, আপনি সব পারবেন না। নির্বাচিত সরকার এসে কি করবে, ওনাকে তো কাজ করবে। আপনি শুধু আসছেন নির্বাচন এবং গণতন্ত্রকে আপনি প্রত্যাবর্তন করার জন্য, যেহেতু গণতন্ত্র কোথাও নাই, না আপনার সিভিলে আছে, না আপনি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আছে। পুলিশে এখন দেখবেন যে ছাত্রলীগ হয়ে গেছে। 5 তারিখে যেদিন শেখ হাসিনা ওনার কি বলে অত্যন্ত ওনার প্রিয় দেশ ভারতে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেলেন, ওনার প্রিয় দেশে উনি বারবারই পালিয়েছেন এবং ওই দেশটাতেই উনি আশ্রয় নিয়েছেন। তো আশ্রয় নেওয়ার পরেই দেখেন আমার দেশে কি হলো, আমাদের দেশে সমস্ত হিন্দুদেরকে ঢাকায় নিয়ে আসলো, বললো এদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, এদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। আমাদের লিটন দাসের কথা বললো, আমাদের ক্রিকেটার, পরে উনি স্ট্যাটাস দিয়ে বললো যে না, আমার বাড়িতে কেউ আগুন দেয়নি। একটা কিন্তু ষড়যন্ত্র চলে গেল, ওখানে বসেই কিন্তু করলো। এবং দেখে নির্বাচন নিয়ে আজকে একদিন পরেই বোধহয় ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে এই শেখ হাসিনার ছেলে জয় এটা ইন্টারভিউ দিয়ে বলল যে আমরা ইন্ডিয়াকে অনুরোধ করব যে আপনার 3 মাসের মধ্যে যেন বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করে। তো দেখেন কত বড় মানে রাষ্ট্রদ্রোহিতা একটা কথা। এই সরকারকে এগুলিও খতিয়ে দেখতে হবে। সংস্কার তো এক জায়গায় না, আপনি তো রন্ধ্রে আপনি সারা দেহেই তো আপনার রোগ, আপনি এত বেশি আপনার ক্যান্সারের রূপ নিয়েছে, এখন তো আপনার প্যারাসিটামলে আপনার যাবে না, আপনাকে কিমোথেরাপি দিতে হবে, প্রয়োজন রেডিওথেরাপি দিতে হবে। তো সেই জন্য আপনাকে রোডম্যাপ যে বিষয়টা হচ্ছে, আপনাকে একটা টাইম লাইন দিয়ে আপনি কয়েকদিন, 1 মাস থাকবেন, 2 মাস থাকবেন, 1 বছর থাকবেন, এই কাজগুলি করতে, নির্বাচন সংশ্লিষ্ট কাজগুলি করতে আপনার এই যে প্রশাসন বিভাগ, আপনার আইন বিভাগ, আপনার তারপরে আপনার জুডিশিয়ারি, নির্বাচন কমিশনটাকে আসলে কতটা জরুরি, কত জায়গায় সেটা করতে হবে, সেই প্রসঙ্গে আমরা শুনবো। গোলাম ইয়াহিয়া, আপনার কাছে শুনবো। বিরতি নিয়ে আবারও আসছি। দর্শক, বিরতিতে যাচ্ছি, আবারও আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আরও একবার আমন্ত্রণ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি গোলাম ইয়াহিয়া আপনার কাছ থেকে শুনবো যে আমরা নির্বাচন কমিশন যে বিষয়টা আমাদের, সেখানে নির্বাচন ব্যবস্থার আমাদের সবচেয়ে আসলে দুর্বল জায়গা কোনটি আপনি যদি বলেন। ধন্যবাদ জাকি আপনাকে, কারণ আমি যেহেতু সিভিল সার্ভেন্ট ছিলাম, দীর্ঘ 32 বছর চাকরি করেছি, নির্বাচনে সরাসরি আমাদের কাজ থাকে, আমরাই মূলত ফিল্ড লেভেলে কাজটি করে থাকি। ম্যাজিস্ট্রেট হিসাবেও কাজ করেছি, রিটার্নিং অফিসার হিসাবেও কাজ করেছি। নির্বাচন একটি লেভেল প্লেইং ফিল্ড যে কথাটি আগে বলা হতো, সেটি হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেটি বিগত 3টি নির্বাচনে কোনো লেভেল প্লেইং ফিল্ডের কোনো বালাই ছিল না, একেবারে ধারে কাছেও ছিল না। লজ্জা হয় 2000 বিগত নির্বাচনে 18 সালের নির্বাচনে রাতে ভোট হয়ে গেছে এবং কারা ভোট দিয়েছে? পুলিশ। আশ্চর্য, যাদের ভোট যাতে জাল ভোট না হয় সেটা প্রটেক্ট করবার কথা, তারা নিজেরাই ভোট দিয়েছে। জাতির জন্য দুর্ভাগ্য কী হতে পারে? এবং সেই সাথে সিভিল প্রশাসনে আমরাও জড়িত ছিলাম। আমি সেজন্য লজ্জিত সেই সার্ভিসের সদস্য হিসাবে, যা আমরা সেই ভোটকে অ্যাকসেপ্ট করেছি, সে রেজাল্ট পাঠিয়েছি, রেজাল্ট পাল্টিয়ে দিয়েছি। আমরা 5%কে 42%, 40% আমরা করেছি, আমাদের লোকজন করেছে। আমি সেই জন্য ওই সার্ভিসের সদস্য হিসাবে আমার খুব লজ্জা হয় এবং পীড়া দেয়, আমাকে হার্ট বার্নিং হয় যে এই কাজটি কী করে সম্ভব হলো। ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নির্বাচন কমিশনকে সাজাতে হবে। আমরা এর আগে দেখেছি যারা নির্বাচন কমিশন হয়েছিলেন, এর আগে যদি আমরা স্মরণ করি হুদা কমিশন, আপনারা দেখেছেন যে লোকটার জেস্টার পোস্টার, কথাবার্তা, নৈতিকতা কোনো কিছুই ছিল না তার। সেই সাথে তার সহযোগী যারা ছিল একই ধরনের তারা ছিল। পরবর্তীতে যারা হয়েছে তারাও কাছাকাছি, আগেও তাই। শুধুমাত্র নিজেদের সুযোগ সুবিধার জন্য একটি গাড়ি পাওয়া যাবে, ফ্ল্যাগ ওড়ানো যায়, নির্বাচন কমিশনার ফ্ল্যাগও ওড়ায় ওরা। বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে, বেতন ভাতা পাওয়া যাবে, বাইরে গেলে প্রোটোকল পাওয়া যায়। এই সমস্ত ব্যক্তিগত সুযোগ সুবিধার কারণে জাতির প্রত্যাশাকে জলাঞ্জলি দিয়ে তারা এই সমস্ত ফার্সিক্যাল নির্বাচন অনুষ্ঠানের জন্য সহযোগিতা করেছে। সেই জন্য প্রথমেই প্রয়োজন নির্বাচন কমিশনকে নতুন করে সাজানোর জন্য। সাজাতে হবে পুরো কমিশনকে। আমরা জানি যে সংবিধান অনুযায়ী আপনার একজন প্রধান নির্বাচন কমিশনার থাকে আর 4 জন থাকে নির্বাচন কমিশনার। সকলকেই পরিবর্তন করে ওখানে যোগ্য, দক্ষ, দল নিরপেক্ষ, যা দেশের প্রতি দেশপ্রেম আছে, যিনি কিনা কোনো মতেই কোনো দলের প্রতি সমর্থন ব্যক্ত করবেন না, দলের প্রতি একটা ভালোবাসা থাকবে মানুষের, সেটা মনে, কার্যক্ষেত্রে সেটি যাতে প্রমাণিত না হয়, সে ধরনের লোককে আমরা সরকার নিয়োগ করবে প্রসেসের মাধ্যমে। একটি নির্দিষ্ট প্রসেস বিগত সরকার করেছিল সার্চ কমিটির মাধ্যমে, যদিও এটি ফার্সিক্যাল ছিল। নিজেরাই সার্চ কমিটি, ওই খেলার মতো নিজেরাই প্লেয়ার, নিজেরাই রেফারি, সব কিছু ওইরকম ছিল। ওইরকম না করে সত্যিকার অর্থে সুন্দর একটি সার্চ কমিটির মাধ্যমে বা প্রয়োজন হলে এটিকে আরও কীভাবে সংস্কারে আরও সুন্দর করা যায়, কার্যকর করা যায়, সেভাবে ব্যবস্থা নিয়ে একটি সুন্দর। জি, আপনি খুবই সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। আমি একটু জামালউদ্দিন, সেই সাথে আমি একটু শেষ করে দিই, সেই সাথে যা জড়িত রয়েছে নির্বাচন কমিশন তো হলো আপনার অ্যাপেক্স লেভেলে, ন্যাশনাল লেভেলে, কিন্তু নির্বাচনটা কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ড লেভেলে। আপনি জানেন, ভোটে গেছেন আপনি, নির্বাচনটি করে থাকে ওখানে রিটার্নিং অফিসাররা করে থাকে, পুলিশ করে থাকে, ম্যাজিস্ট্রেট করে থাকে। সেখানে কিন্তু বিশাল একটি সংস্কার প্রয়োজন, যে কার্যক্রমটি চলছে ওই সমস্ত দলকানো লোক দিয়ে এগুলি হবে না। এবং দেখেন, আমার খুব কষ্ট হয় যে বিগত সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। শুধু তাই না, এই কাজটি করিয়েছে কাদের? স্কুলের শিক্ষককে দিয়ে, মাদ্রাসার শিক্ষককে দিয়ে, তাদেরকে পুরো জাতিকে করাপ্ট করে দেওয়া হয়েছে একেবারে। এটি কোনোভাবেই মানা যায় না। আমরা আসলে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই। জি অবশ্যই। জামালউদ্দিন খন্দকার, আপনার কাছ থেকে একটু, এই যে টেকসই গণতন্ত্র এবং কার্যকর নির্বাচন ব্যবস্থা আনতে হলে কি কি বিবেচনায় নিয়ে আসা আবশ্যক আপনি মনে করেন? প্রথম এবং প্রধান যে কাজ হচ্ছে যে মানে সব দলের মতামতের ভিত্তিতে একটি সুষ্ঠু, ক্রেডিবল এবং একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া। সেই নির্বাচন দিতে গেলে যে প্রথমত যে কাজটা দরকার, যে আপনার ক্রাইমকে, আপনার জিরো টলারেন্সে দুর্নীতিকে আপনি আসতে হবে এবং আপনার এই নির্বাচনের কমিশনকে ঢেলে সাজাতে হবে। তো সাজাবেন কিভাবে? নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট, যে অর্গানগুলি সংশ্লিষ্ট, যে আইনশৃঙ্খলা বাহিনী, সেই আইনশৃঙ্খলা বাহিনীকেও আপনার সংস্কার করতে হবে। এই আজকে দেখেন, আজকে প্রশ্ন উঠেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর এই যে পুলিশের ড্রেস নিয়ে
মানুষ পুলিশের ড্রেস দেখলে মানুষ আশ্বস্ত হবে। রাতের অন্ধকারে যখন আপনি একটা পুলিশ দেখবেন, আপনার মনের মধ্যে আস্থার জায়গাটা আসবে, আহা পুলিশ পেয়েছি, ভয়টা কেটে যাবে। কিন্তু হয় কি, এখন পুলিশ দেখলেই আমরা ভয় পাই, না জানি কোন বিপদে পড়ি। তো বিষয়টা হচ্ছে ওই যে আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট করে দিয়ে গেছে, এই রাষ্ট্রকে অকার্যকর করে দিয়ে গেছে, পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, আপনার বিডিআরকে ধ্বংস করে বিজিবি করেছে। আপনি জানেন যে বিডিআরকে ধ্বংস করে এই দেশে প্রথম এই কিলিংটা হয়েছে বিডিআর, আমাদের 57 অফিসারকে হত্যা করা হয়েছে এই বিডিআর হত্যা মামলা। আমি সেই বিডিআর হত্যা মামলার অন্যতম একজন আইনজীবী, 4 জন আইনজীবীর মধ্যে আমি একজন অন্যতম আইনজীবী বিডিআর। আমি সেই মামলা করেছি। অত্যন্ত দুর্ভাগ্য, আপনি এই মামলাটার যে কি কি ম্যাসাকার হয়েছে এবং কারা করেছে এগুলি সব স্পষ্ট, একবার দিবালোকের মতো স্পষ্ট, ওপেন সিক্রেট, কিন্তু কেউ বলতে পারতো না। এটা জাতির জন্য দুর্ভাগ্য। ওখান থেকে এসেই পরে আমাদের এই বিডিআর কিলিং করেছে, যারা হত্যা হয়েছে আপনি দেখবেন, এটা কিন্তু ইতিমধ্যে আসছেও, মেজর আখতারুজ্জামান সাহেব বলছে বিভিন্ন জায়গায়, ওই কিলিং করেই পরবর্তী স্টেপ ছিল বেগম জিয়াকে তার বাসা থেকে অপসারণ করা, ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে, এই যে রুট ম্যাপটা একটা একটা করে এইভাবে চলে আসছে। আর আপনি সংস্কারটা কিভাবে করবেন, আমি রাষ্ট্রপতির ক্ষমতাই নাই, উনি একটা, আমি সম্মান রেখেই বলছি, উনি একটা বাগান বাড়িতে থাকেন, বাগান বাড়িতে একদম সুন্দর, কি বলবো যে একেবারে অবগুণ্ঠন অবস্থায় কত সুন্দর সুশাসিত, কিন্তু ওনার কোনো ক্ষমতা নেই। ওদের শুধু সিগনেচারিতে একটা পাওয়ার আছে, আপনি সমস্ত পাওয়ার আপনি দিয়ে দিলেন আপনি প্রাইম মিনিস্টার। এই ব্যালেন্স করা দরকার, একজনের আকাশ সমতার ক্ষমতা আর একজনের ক্ষমতাই নেই, শুধু সিগনেটরি ক্ষমতা। এটা আমার মনে হয় যে এখানে তো একটা ব্যালেন্স থাকা দরকার আছে। মন্ত্রীদেরও চলবে সব প্রধানমন্ত্রী, আসলে তো আমি আগেই বলেছি যে প্রধানমন্ত্রী সব ওয়ান ম্যান শো। উনি যখন যেখানে যেতেন, ওনার পাশে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার পাশে দরবেশ খ্যাত এই যে সালমান এফ রহমান, তারপরে আপনি দেখতেন যে উনি এই যে বেনজির, হ্যাঁ, এই সমস্ত লোক নিয়ে উনি বিভিন্ন জায়গায় যেতেন, কথা বলতেন। উনি যখন কথা বলতেন না, ওনার অঙ্গভঙ্গি দেখে আমরা লজ্জিত হতাম যে আসলে একজন প্রাইম মিনিস্টার এভাবে কথা বলতে পারে, একজন মানুষ এত নিচে নামতে পারে, এত নোংরা কথা তার মুখ দিয়ে আসে। উনি নিজেই বলছেন যে আমার পিয়ন 100 কোটি বা 400 কোটি টাকার মালিক। উনি নিজেই বলছেন যে কি নরমুদ পয়দা হওয়া, তার সন্তান সম্বন্ধে উনি বলছেন যে পাকিস্তানের আগে জেনে গেছিল তার ঘর থেকে নরমুদ হবে। হয় কি, মানুষ যখন ইমব্যালেন্স থাকে, মানুষ যদি অ্যাডিক্টেড থাকে, তখন সে কি বলে, প্রলাপ বকে, তখন সে নিজেও বলতে পারে না। তো আমি অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের এত বেশি আলোচনার প্রসঙ্গ যে আমাদের এই স্বল্প সময়ে শেষ সম্ভব নয়। আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সঙ্গে পরিশেষে একটা কথা আমি বলি, আমরা আসলে সুশাসন চাই, আমরা একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ চাই। আমরা আগামী বাংলাদেশ কেমন হবে, এই যে যারা আজকে, অসংখ্য ধন্যবাদ। আমি দর্শকদেরকেও ধন্যবাদ জানাতে চাই, এবং সকল স্তরের মানুষের চাওয়া পাওয়া অধিকার বাস্তবায়ন হয়ে সুষ্ঠু একটি দেশ গড়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদ থাকবেন। শুভরাত্রি।